কিন্তু সত্যি কি এইটুকু বললেই ল্যাঠা চুকে যায়? একবার যখন এদের মগজে ঢুকেছে যে তিনিই অমলেশ মৌলিক, আর প্রথমবারের প্রতিবাদে যখন কোনো কাজ হয়নি, তখন সিভিউ এর ম্যানেজারের টেলিগ্রাম দেখালেই হয়তো এদের ভুল ভাঙবে। এরা তো ধরে নেবে যে ওটা হলো মৌলিক মশায়ের একটা কারসাজি। আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকাতে, আর আসার আগে সিভিউতে একটা ভাওতা টেলিগ্রাম করে দিয়েছেন নিজের নামে, লোকের উৎপাত এড়ানোর জন্য। প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধার সৃষ্টি করলো ওই তিনটি বাচ্চা। ওরা তিনজন হাঁ করে পরম ভক্তি ভরে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে অরূপবাবুর দিকে। প্রতিবাদের নাম গন্ধ পেলে এই তিনটি ছেলে মেয়ের আশা আনন্দ উৎসাহ মুহূর্তে উবে যাবে। বাবুন, তোমার কি জানবার আছে সেটা জেনে নাও অমলেশ বাবুর কাছে। দুটি ছেলের মধ্যে একটি বড়, তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সুহদ সেন। অরূপবাবু প্রমাদ গুনলেন, আর পালাবার রাস্তা নেই। বাবুন ছেলেটি ঘাড় কাত করে দুহাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি। আচ্ছা, খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল, সে কি ম্যাজিক জানতো? পরম সংকটের মধ্যে অরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলেছে। তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমার কি মনে হয়? আমার মনে হয় জানতো। অন্য দুটি বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্বরে বলে উঠল, হ্যাঁ জানতো, ম্যাজিক জানতো। ঠিক কথা অরূপবাবু, এখন শটান সোজা। তোমরা যেরকম বুঝবে সেটাই সঠিক। আমার যা বলার সে তো আমি লিখেই দিয়েছি। বোঝার কাজটা তোমাদের। যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই সঠিক, আর সব ভুল। তিন বাচ্চাই অরূপবাবুর কথায় ভীষণ খুশি হয়ে গেল। যাবার সময় সুহদ সেন অরূপবাবুকে নিমন্ত্রণ করে গেলেন। পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া। ৮টি বাঙালি পরিবার এখানে এসে রয়েছেন। তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্পবয়স্ক ছেলে মেয়ে আছে, যারা সকলেই অমলেশ মৌলিকের ভক্ত। অরূপবাবু আপত্তি করলেন না, কারণ তিনি ইতিমধ্যেই বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মৌলিক ভূমিকায় অভিনয় করতেই হবে। তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই। শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন সুরিতবাবুকে, দেখুন মশাই, আমি সত্যিই বেশি হইচই পছন্দ করি না। লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যাসটাও নেই। তাই বলছি কি, আমি যে এখানে রয়েছি এই খবরটা দয়া করে আপনারা আর ছড়াবেন না। সুরিতবাবু কথা দিয়ে গেলেন যে আগামীকালকের নেমন্তন্নের পর তারা অরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না, আর অন্য কেউ যাতে না করে তার যথেষ্ট চেষ্টা করবেন। রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতি বইখানা পড়তে শুরু করলেন। এছাড়া অন্য তিনটে বই হলো টুটুলের অ্যাডভেঞ্চার, কিস্তিমাত এবং ফুলঝুরি। শেষের দুটো ছোট গল্প সংকলন। অরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে, বিশেষ করে স্কুলে থাকার সময় শেষ 3টে বছর দেশি ও বিদেশি অনেক ছোটদের গল্পের বই পড়েছেন। একদিন পরে ৩৯ বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তার আশ্চর্য লাগলো এই দেখে যে ছেলেবেলার পড়া অনেক গল্পই তার এখনো মনে আছে, আর সেই সব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মৌলিকের গল্পের এখানে সেখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বড় বড় হরফে ছাপা ১০০-১৫০ পাতার 4খানা বই শেষ করে অরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন, ততক্ষণে সাগরিকা হোটেল নিঝুম স্তব্ধ। সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে। রাত কত হলো? বালিশের পাশ থেকে হাতঘড়িটা তুলে নিলেন অরূপবাবু। তার বাবার ঘড়ি, সেই আদ্যিকালের রেডিয়াম ডায়াল, সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে জ্বলজ্বল করে। বেজেছে 1:45। সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক। ভাষা ঝরঝরে, লেখার কায়দা আছে। গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না। কিন্তু তাও বলতে হয়, মৌলিক মশাইয়ের মৌলিকত্বের অভাব আছে। কত রকম লোক, কত রকম ঘটনা, কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তো আমরা হামেশাই শুনি।
আমাদের নিজেদের জীবনেও যে কত রকম ঘটনা ঘটে, সেসবের সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায়। তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেবার দরকার হয় না। অরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তা খানিকটা কমে গেল। সেই সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল। কাল থেকে তিনি আরেকটু স্বচ্ছন্দে মৌলিকের ভূমিকায় অভিনয় করতে পারবেন। পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল। অরূপবাবু ইতিমধ্যে কয়েকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটি জোগাড় করে পড়ে ফেলেছিলেন। ফলে ১৩ জন শিশু ভক্তের ৩৩৩ রকম প্রশ্নের উত্তর নিজের মনের মতো করে দিতে তার আর কোনো অসুবিধে হয়নি। পার্টি শেষ হবার আগেই ছেলেমেয়েরা তাকে মধুচাটা বাবু বলে ডাকতে আরম্ভ করলেন, কারণ অরূপবাবু তাদের শেখালেন যে মৌ মানে মধু আর লেক হলো ইংরেজি কথা, যার মানে চাটা। এটা শুনে ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন, মধু তপ আপনি সৃষ্টি করলেন, আর সেটা চাটছে তো এই সব ছেলেমেয়েরা। তাতে আবার তার স্ত্রী সুরঞ্জনা দেবী বললেন, শুধু ওরা কেন, আমরাও।